হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজকে স্বাগত। আশা করি তোমরা সবাই আজকে ভালো আছো। আজ আমি ক্লাস 7-এর আগের দিন যে মানুষের খাদ্যের যে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম তার পার্ট 2টা অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন তো আজকে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি। দেখো, প্রথমে যে 2 নম্বরের প্রথম প্রশ্ন আছে সেটা হচ্ছে খাদ্য কাকে বলে। ঠিক আছে, আমি যেটা গোল করব সেগুলো করে তোমরা কিন্তু করবে। ঠিক আছে, আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি, তোমরা কিন্তু কেউ আমার ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করবে। কারণ কি, আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেবো না, যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, দেখো খাদ্য কাকে বলে বলছে, নানান উপাদানে সমৃদ্ধ যেসব আহার সামগ্রী গ্রহণ করলে জীবদের পুষ্টি বৃদ্ধি, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ সম্ভব হয়, বিভিন্ন কাজের জন্য শক্তি পাওয়া যায় এবং দেহে তাপশক্তির উৎপাদন হয়, তাকে খাদ্য বলে। বোঝা গেল তাহলে খাদ্য কি এবং খাদ্যের যে বিভিন্ন উপাদানগুলির নাম সেটা কী কী। দেখো, খাদ্যের বিভিন্ন উপাদানগুলি হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ মৌল, খাদ্যতন্তু এবং উদ্ভিজ্জ রাসায়নিক। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো, খাদ্য কয় প্রকার। ঠিক আছে, খাদ্য কয় প্রকার ও কী কী, খাদ্য দুটি গুরুত্ব বা কাজ লেখো। ঠিক আছে, দেখো খাদ্য মূলত 2 প্রকার, তথা দেহ পরিপোষক খাদ্য ও দেহ সংরক্ষক খাদ্য। বোঝা গেল। এবার দেখো খাদ্যের গুরুত্ব বা কাজ কী। দেখো খাদ্যের গুরুত্ব বা কাজ বলছে, আমাদের যাবতীয় কাজে ব্যবহৃত শক্তি, বিশেষত তাপশক্তির উৎপাদন কিন্তু খাদ্যই করছে। ঠিক আছে, 2 নম্বর দেখো, দেহের পুষ্টি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও ক্ষয়পূরণ করা কিন্তু খাদ্যের কাজ। এর পরের প্রশ্ন দেখো, দেহ পরিপোষক খাদ্যের কাজ কি, একটি উদাহরণ দাও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার যোগ্য। বলছে, দেহের পরিপোষণ অর্থাৎ পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ করা ও তাপশক্তি উৎপাদন করা হলো দেহ পরিপোষক খাদ্যের কাজ। বোঝা গেল, যেমন শর্করা বা প্রোটিন। ঠিক আছে, এর পরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, দেহ সংরক্ষক খাদ্যের কাজ কি, একটি উদাহরণ দাও। বলছে, রোগ প্রতিরোধ করা, বিপাকে সাহায্য করা হলো দেহ সংরক্ষক খাদ্যের কাজ, যেমন হচ্ছে ভিটামিন। তাহলে এটা ভিটামিন কি না, দেহ সংরক্ষক খাদ্যের একটা আর কি উদাহরণ। ঠিক আছে, এবার দেখো খাদ্য থেকে আমরা কোন শক্তি পাই, এই শক্তি পরিমাপের এককের নাম কি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, খাদ্য থেকে আমরা পাই হচ্ছে তাপ শক্তি, আর এই শক্তি পরিমাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে বোঝা গেল, এটা কিন্তু পরীক্ষায় আসার যোগ্য একটি খুবই গুরুত্বপূর্ণ আর কি প্রশ্ন। ঠিক আছে, তারপরেরটা দেখো, সুষম খাদ্য বলতে কি বোঝো, যে খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন ও জল থাকে এবং যে খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত 7:2:1 হয়, তাকে বলা হয় সুষম খাদ্য। যেমন দুধ ও ডিম, এই দুধ ও ডিমকে কিন্তু সুষম খাদ্য বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, শক্তির প্রয়োজনীয়তা কি, বেঁচে থাকা, বিভিন্ন কাজকর্ম করা, জীবন ধারণ ও দেহ গঠনের জন্য শক্তির কিন্তু প্রয়োজন হয়। তাহলে শক্তির কি কি প্রয়োজন বুঝতে পারলে। এরপরে প্রশ্ন দেখো, কার্বোহাইড্রেট কাকে বলে। বলছে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত যে যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে এবং যে যৌগ জারিত হয়ে তাপশক্তি উৎপন্ন করে তাকে বলা হয় কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট কি বুঝতে পেরেছো। এরপরে দেখো, প্রোটিন কাকে বলে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত যে খাদ্য উপাদান দেহ গঠন ও ক্ষয়পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে প্রোটিন বলে। ঠিক আছে, তাহলে প্রোটিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এর পরেরটা দেখো, উদ্ভিজ্জ প্রোটিন কি, অর্থাৎ প্রোটিন কিন্তু দুভাবে পাওয়া যায়, একটা উদ্ভিদ থেকে আর একটা হচ্ছে প্রাণীর থেকে। যেটা উদ্ভিদ থেকে পাওয়া তাকে বলা হয় উদ্ভিজ্জ প্রোটিন। দেখো, উদ্ভিজ্জ উৎস থেকে যে প্রোটিন পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ্জ প্রোটিন, যেমন মসুর ডাল, মুগ ডাল, বিনস, সিম, মটরশুঁটি, সয়াবিন ইত্যাদি। ঠিক আছে, তারপরটা দেখো, প্রাণীজ প্রোটিন কাকে বলে। তাহলে এক্ষুনি বললাম, প্রাণীজ উৎস থেকে যে প্রোটিন পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, ভিটামিন কাকে বলে, যে পরিপোষক খাদ্যের সামান্য পরিমাণে উপস্থিত থেকে দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাদের ভিটামিন বলে। তাহলে ভিটামিন কি বুঝতে পেরেছো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে একটু আগে বললাম কার্বোহাইড্রেট কি, প্রোটিন কি এবং ভিটামিন কি, তিনটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরেরটা দেখো, দ্রবণীয়তা অনুসারে উদাহরণসহ ভিটামিনের শ্রেণী বিভাগ করো। তোমরা এর আগে শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে আমি দিয়েছি যে ভিটামিন 2 প্রকার। ঠিক আছে, 2 প্রকার মানে কিছু কিছু জলের দ্রবণীয় ভিটামিন, কিছু কিছু স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, তো দেখো দ্রবণীয়তা অনুসারে ভিটামিন 2 প্রকার হয়, অর্থাৎ স্নেহ পদার্থ লিপিডের দ্রবণীয় ভিটামিন, যেমন সেগুলো হচ্ছে এডি, ইকে, আর জলের দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে বি, সি। ঠিক আছে, একটু আগে তোমাদেরকে আমি
বললাম যে জলে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে বিসি, আর স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ADEK। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট কোশ্চেন আকারেও কিন্তু এটা আসতে পারে। এরপরে দেখো ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, মানে উৎসটা কী, ঠিক আছে? কড ও হ্যালিবার্ট মাছের যকৃতের নিচে তেল থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়? কড ও হ্যালিবার্ট মাছের যকৃত নিঃসৃত তেল থেকে, অথবা দুধ, মাখন, ডিমের কুসুম, মেটে ইত্যাদি, ঠিক আছে? এটা একবার জাস্ট রিডিং করে নেবে। আর শাকসবজিতে কোথায় পাওয়া যায় না, গাজর, রাঙা আলু, মূলো, টমেটো, কুমড়ো, আম, মটরশুঁটি ইত্যাদিতে কিন্তু ভিটামিন এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো কোন ভিটামিন আয়রন শোষণে সাহায্য করে, মাংসের সঙ্গে সবজি খাওয়া উচিত কেন? বলছে ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে, মাংসের সঙ্গে সবজি খেলে সবজির আয়রন শোষণ বৃদ্ধি পায়। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ভিটামিন সি হচ্ছে আয়রন শোষণে কিন্তু সাহায্য করছে। এবার দেখো এখানে বিভিন্ন রোগের নাম ও তার সঙ্গে ভিটামিন যেগুলো দায়ী আর কি, সেটা কিন্তু ছক আকারে দেওয়া আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে নেবে ভালো করে। দেখো রাতকানা রোগ বা বিটের বিন্দু, সেটা কিন্তু কোন ভিটামিন জন্য হয়, সেটা হচ্ছে ভিটামিন এ, যাকে বলা হয় রেটিনল, ঠিক আছে? মানে ভিটামিন এ রাশির নাম হচ্ছে রেটিনল। এইগুলো তোমাদের চাকরির পরীক্ষাতেও খুব এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? বেরি রোগের কারণ হচ্ছে ভিটামিন B2, যাকে বলা হয় থায়ামিন। রক্তাল্পতা হচ্ছে ভিটামিন কোন? ভিটামিন B6, যাকে বলে পাইরিডিক্সিন। আর ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন, ঠিক আছে? এটা ছকটা ভালো করে তোমরা খাতায় নোট করে রাখবে। স্কার্বি রোগ হয় কার দ্বারা? না ভিটামিন সি এর দ্বারা হয় স্কার্বি রোগ। পরীক্ষায় তোমাদের শর্ট কোয়েশ্চন দিতে পারে যে স্কার্বি রোগের জন্য কোন ভিটামিন দেয়, সেটা হচ্ছে ভিটামিন সি। ওকে, এবার দেখো রিকেট জন্য কোন ভিটামিন দেয়, সেটা হচ্ছে ভিটামিন ডি, বাকে বলা হয় ক্যালসিফেরল। আর পেলেগ্রা যে রোগটা হয় তার জন্য যে ভিটামিন দেয়, সেটা হচ্ছে ভিটামিন B3 বা নিয়াসিন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আমি বারে রিকোয়েস্ট করছি। এরপরে প্রশ্নটা দেখো, উদ্ভিদরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে এবং প্রাণীরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে, ঠিক আছে? দেখো উদ্ভিদরা প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল কী করে? সংগ্রহ করে। আর প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ মৌল কী করছে? সংগ্রহ করছে, ঠিক আছে? এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে রাফেজ কী বা রাফেজের কাজ কী, ঠিক আছে? অপাচ্য সেলুলোজকে বলা হয় রাফেজ। আর রাফেজের কাজ হচ্ছে রাফেজ কোলনে মলের পরিমাণ বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, ঠিক আছে? রাফেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রাফেজ কী। রাফেজ হচ্ছে অপাচ্য সেলুলোজকে বলা হয় রাফেজ, ঠিক আছে? যেটা পাচিত হয় না, সেই সেলুলোজটাকে বলা হয় রাফেজ। এবার দেখো এরপরে প্রশ্ন দেখো, অপুষ্টি বলতে কি বোঝায়? খাদ্যে এক বা একাধিক খাদ্য উপাদান বা প্রয়োজনীয় পরিপোষকের অভাব বা ঘাটতি দেখা দিলে পুষ্টি বৃদ্ধি ব্যাহত হয় এবং মানবদেহের এই অবস্থাকে বলা হয় অপুষ্টি। তাহলে অপুষ্টি জিনিসটা কি বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি। আবার পড়ছি, খাদ্যে এক বা একাধিক খাদ্য উপাদান বা প্রয়োজনীয় পরিপোষকের অভাব বা ঘাটতি দেখা দিলে পুষ্টি বৃদ্ধি ব্যাহত হয়, মানবদেহের এই অবস্থাকে বলে অপুষ্টি। বোঝা গেল? বা অপুষ্টি। এই অপুষ্টি বা অতি অপুষ্টির একটি উদাহরণ দাও, যাকে বলা হয় হিমোসিডারোসিস। কি? অতি পুষ্টির উদাহরণ হলো হচ্ছে স্থূলত্ব, মানে কারো যদি অতিরিক্ত পুষ্টি হয়ে যায়, সেটাও কিন্তু একটা রোগের জন্য দায়ী, ঠিক আছে? সেটা কি না, স্থূলত্ব হয় তার জন্য। দেহে প্রয়োজন তুলনায় বেশি আয়রন গৃহীত হলে যে অস্বাভাবিকত্ব দেখা যায় তাকে বলা হয় হিমোসিডারোসিস। স্কিপ, মানে এটা দাগ পড়ে গেল, এটা কিন্তু তোমরা দাগের ভাবে নেবে না, ঠিক করে লিখে নেবে। হিমোসিডারোসিস কি না, সেটা হচ্ছে অতিরিক্ত পুষ্টি যদি হয়ে যায় শরীরে, তখন তাকে বলা হয় হিমোসিডারোসিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নামটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এবার বলছে অপুষ্টির কয়েকটি লক্ষণ কী কী, মানে কী কী দেখলে তোমরা বুঝতে পারবে যে অপুষ্টি হচ্ছে। সেটা হচ্ছে পেশিত্বক ও অস্থির শীর্ণতা, ক্ষয়, হাত পা সরু হয়ে যাওয়া, ফ্যাকাশে দেহত্বক, রোগা হওয়া, মানে এইগুলো হচ্ছে লক্ষণ। এই লক্ষণগুলোর মাধ্যমে বোঝা যাবে যে সেই বাচ্চাটা বা সেই শিশুটির বা সেই মানুষটির অপুষ্টি হচ্ছে, ঠিক আছে? এরপরে প্রশ্ন দেখো, শিশুদের দেখা যায় এমন কয়েকটি অপুষ্টিজনিত সমস্যার উদাহরণ দাও। দেখো শিশুদের দেখা যায় এমন কয়েকটি অপুষ্টিজনিত সমস্যাগুলি হলো রিকেট রোগ হয়, অ্যানিমিয়া হবে বা রক্তাল্পতা, গলগণ্ড মানে গলা ফুলে যাবে, যেটা কি হবে, টেরা চোখগুলো টেরা হয়ে যাবে, ঠিক আছে? এই সমস্যাগুলো হয়, অপুষ্টিজনিত রোগের এই সমস্যাগুলো হয়, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, শিশুদের দেহে প্রোটিনের অভাবজনিত ফলগুলি কী কী, মানে প্রোটিনের অভাব ঘটলে কী কী সমস্যা হতে পারে শিশুদের দেহে প্রোটিনের অভাবজনিত ফলগুলি হলো দেহে বৃদ্ধি ব্যাহত হয়, দেহ শীর্ণকায় হয়ে যায়, হাড়ের বৃদ্ধি ঘটে না, কলাকোষের ক্ষয় ঘটে, ক্ষত নিরাময় দেরি হয়, মানে অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে যায় বা ঘা হয় সেটা সারতে সময় লাগে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তাল্পতা দেখা যায়, রক্তরসে থাকা প্রোটিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না, ফলে রক্তক্ষরণ ঘটে। 1 বছরের কম বয়সে শিশুদের ম্যারাসমাস হয়, তাহলে ম্যারাসমাস রোগটা হয় 1 বছরের আর কি কম বয়সী শিশুদের। আর 1 থেকে 4 বছরের শিশু
বা বয়স্ক শিশুদের ক্ষেত্রে প্রোটিনের অভাবে কোয়াশিওকরের মতো নামক একটা রোগ দেখা যায়। তাহলে কোয়াশিওকর রোগ ও ম্যারসমাস রোগ কিন্তু একটা অপুষ্টিজনিত রোগ, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে শর্ট কোশ্চেন। আমি তোমাদের শর্ট কোশ্চেনও দিয়ে দিয়েছি, দেখে নেবে সেখানে, ঠিক আছে? চলো এর পরের প্রশ্ন দেখো, প্রাকৃতিক খাদ্য কাকে বলে? ঠিক আছে, যেসব খাদ্য প্রকৃতিগতভাবে উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায়, যে খাদ্যে বাইরে থেকে অতিরিক্ত কোনো পদার্থ যোগ করা হয় না অথচ পুষ্টিগুণে ভরপুর, দামও অনেক কম, তাদের প্রাকৃতিক খাদ্য বলে। বোঝা গেল? যেমন ফলমূল, আম, আপেল, কলা, ভাত, রুটি, শাকসবজি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য, ঠিক আছে? এর পরে প্রশ্ন দেখো, জীবনে জলের ভূমিকা থেকে জীবদেহে জলের কাজগুলো সংক্ষেপে লেখো। দেখো, জীবদেহে জলের কাজগুলি হলো নিম্নরূপ: কোষকে আর্দ্র ও সজীব রাখা, দেহকে শীতল রাখা জলের কাজ। 2 নম্বর, খাদ্যকে তরল ও হজমের উপযোগী করে রাখা। 3 নম্বর, রক্ত ও লসিকাকে তরল রাখা। 4, দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পাদনে সাহায্য করা। 5, বিপাকজাত পদার্থ ও বজ্র পদার্থকে জলের মাধ্যমে মলমূত্র ঘর্মাকারে দেহের বাইরে ত্যাগ করা। বোঝা গেল? তাহলে জলের ভূমিকা কী বা জলের কাজগুলো কি আমাদের জীবনে। এবার দেখো 4টি মানবদেহে জলের যে কোনো 2টি গুরুত্ব লেখো। গুরুত্বগুলি হলো নিম্নরূপ: জল খাদ্যবস্তুর পরিপাক ও খাদ্যের শোষণে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট এটি। রক্তরসের মধ্যে থাকা জল ও সংবহন বা পরিবহন ও রেচনের কিন্তু কাজ করে এই জল, ঠিক আছে? এরপরে দেখো, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটির নাম কি? সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। তোমরা জানো এটি উদ্ভিদের কোথায় সম্পন্ন হয়? না, এটা হয় উদ্ভিদের সবুজ কণা ক্লোরোফিল যুক্ত যে কোনো অঙ্গে, অর্থাৎ যেখানে ক্লোরোফিল থাকবে, যেখানে সবুজ থাকবে আর কি, পাতা হতে পারে বা কাণ্ড হতে পারে, তো সেটা যদি ক্লোরোফিল যুক্ত হয় সেখানেই কিন্তু সালোক সংশ্লেষ ঘটাটা কি সম্ভব, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা পড়তে চলেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গাছের রান্নাঘর বলার কারণ পাতাকে কেন? ঠিক আছে, বলছে পাতা চ্যাপ্টা, তাই অধিক সৌরকণা শোষণ করতে পারে। বোঝা গেল? 1 নম্বর। 2 নম্বর, পাতায় প্রচুর রন্ধ্র থাকায় সহজে গ্যাসীয় বিনিময় সম্ভব হয়। পাতায় কিন্তু পাতাতে প্রচুর আর কি পত্ররন্ধ্র থাকে, ঠিক আছে? 3 নম্বর দেখো, পাতাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। এক্ষুনি বললাম পাতা যেহেতু চ্যাপ্টা চওড়া, সেজন্য পাতায় কি থাকে? প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। আর 4 নম্বর হচ্ছে মূল দ্বারা শোষিত জল সহজেই পাতায় আসে, ঠিক আছে? তো সেই জন্য পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। ওকে, তো তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো এখানেই শেষ। ভিডিওটা আজকে এখানেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে। আর শেষে যেটা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো।